আমাদের চোখের সামনেই কি পৃথিবী বদলে যাচ্ছে? খবরের কাগজের শিরোনাম, টেলিভিশনের পর্দা আর সোশ্যাল মিডিয়ার ফিড সবকিছুই যেন এক অন্তহীন সংঘাতের গল্প বলছে। ইউক্রেনের বরফ জমাট রণক্ষেত্র থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত মরুভূমি, দক্ষিণ চীন সাগরের উত্তপ্ত জলরাশি থেকে আফ্রিকার খনিজ সমৃদ্ধ ভূমি, সর্বত্রই বাজছে যুদ্ধের দামামা। আমরা ভাবি এগুলো বিচ্ছিন্ন ঘটনা, দুটি দেশের মধ্যেকার লড়াই বা কোনো অঞ্চলের অভ্যন্তরীণ সংঘাত। কিন্তু যদি এগুলো বিচ্ছিন্ন না হয়, যদি এই সমস্ত ছোট ছোট আগুন মিলে এক বিশ্বব্যাপী দাবানলের সূচনা করে, আমরা কি ইতিহাসের সেই টার্নিং পয়েন্ট বা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যাকে ভবিষ্যৎ প্রজন্ম তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু বলে চিহ্নিত করবে? হিস্ট্রি ডেসক্রাইবারের আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর প্রশ্নটির উত্তর খুঁজব। তৃতীয় বিশ্বযুদ্ধ কি পারমাণবিক বোমার বিস্ফোরণ দিয়ে শুরু হবে, নাকি তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এক নতুন, অদৃশ্য এবং আরও জটিল রূপে? চলুন সেই ছায়াযুদ্ধের পর্দা সরিয়ে সত্যটা জানার চেষ্টা করি। বিশ্বযুদ্ধ এই শব্দটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবি। লক্ষ লক্ষ সৈন্যের মুখোমুখি লড়াই, ট্রেঞ্চের বিভীষিকা, শহরের উপর বিমান হামলা এবং পারমাণবিক বোমার মহাধ্বংস। আমরা মনে করি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো এমনই হবে, দুটি প্রতিপক্ষ শিবির একে অপরের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং গোটা বিশ্ব সেই যুদ্ধে কোনো না কোনো পক্ষে যোগ দেবে। কিন্তু একবিংশ শতাব্দীর যুদ্ধ বিংশ শতাব্দীর মতো নয়। প্রযুক্তি, অর্থনীতি এবং রাজনীতির জটিল জাল যুদ্ধকেও এক নতুন রূপ দিয়েছে। আজকের যুদ্ধ শুধু ট্যাঙ্কে বা যুদ্ধবিমানে সীমাবদ্ধ নয়। আজকের যুদ্ধ অনেক বেশি সূক্ষ্ম, অদৃশ্য এবং বহুমুখী। একে বলা যেতে পারে হাইব্রিড ওয়ারফেয়ার বা সংকর যুদ্ধ। আধুনিক সংকর যুদ্ধের প্রধান অস্ত্রগুলো হলো প্রক্সি যুদ্ধ, যেখানে বড় শক্তিগুলো সরাসরি একে অপরের সাথে যুদ্ধ না করে অন্য কোনো দেশকে রণক্ষেত্র হিসেবে ব্যবহার করে। তারা সেই দেশের বিভিন্ন পক্ষকে অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে নিজেদের মধ্যে লড়াই করিয়ে দেয়। ইউক্রেন এবং সিরিয়া এর সবচেয়ে বড় উদাহরণ। কাগজে কলমে এটি রাশিয়া, ইউক্রেন বা সিরিয়ার গৃহযুদ্ধ, কিন্তু বাস্তবে এটি রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের অর্থাৎ আমেরিকা এবং ন্যাটোর মধ্যে এক ভয়ঙ্কর প্রক্সি যুদ্ধ। অর্থনৈতিক যুদ্ধ। সরাসরি বোমা না ফেলেও একটি দেশকে পঙ্গু করে দেওয়া যায়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ট্রেড ট্যারিফ এবং আর্থিক বাজারকে ব্যবহার করে প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়া আজকের যুদ্ধের এক বড় অংশ। রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা বা আমেরিকা ও চীনের মধ্যেকার ট্রেড ওয়ার এর জলজান্ত প্রমাণ। সাইবার যুদ্ধ। আজকের যুগে একটি দেশে বিদ্যুৎ গ্রিড, ব্যাংক, হাসপাতাল বা সামরিক যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি পারমাণবিক বোমার প্রয়োজন নেই, একটি শক্তিশালী কম্পিউটার ভাইরাসই যথেষ্ট। সাইবার গুপ্তচর্যি এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর হামলা এখন প্রায় প্রতিদিনই ঘটছে। তথ্যযুদ্ধ। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের যুগে সবচেয়ে বড় রণক্ষেত্র হলো মানুষের মন। ফেক নিউজ, প্রোপাগান্ডা এবং মনস্তাত্ত্বিক অপারেশনের মাধ্যমে জনমতকে প্রভাবিত করা, নির্বাচনে হস্তক্ষেপ করা এবং সমাজে বিভেদ তৈরি করা এখন যুদ্ধের এক অবিচ্ছেদ্য অংশ। এই নতুন ধরনের যুদ্ধের বৈশিষ্ট্য হলো এটি কখন শুরু হয়েছে তা নির্দিষ্ট করে বলা খুব কঠিন। এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। এটি ধীরে ধীরে পর্দার আড়ালে ছড়িয়ে পড়ে। তাই প্রশ্নটা হলো, এই যে বিশ্বজুড়ে বিভিন্ন প্রক্সি যুদ্ধ, অর্থনৈতিক সংঘাত এবং সাইবার অ্যাটাক চলছে, এগুলো কি তৃতীয় বিশ্বযুদ্ধেরই ভিন্ন ভিন্ন ফ্রন্ট বা রণক্ষেত্র? শীতল যুদ্ধের অবসানের পর প্রায় 3 দশক ধরে বিশ্ব ছিল এক মেরুকেন্দ্রিক। আমেরিকা ছিল বিশ্বের একমাত্র পরাশক্তি এবং তার তৈরি করা নিয়মেই বিশ্ব চলত। কিন্তু সেই দিন আবশেষ। আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য এক নতুন জোট বা অক্ষশক্তি ধীরে ধীরে গড়ে উঠছে, যা অনেক বিশ্লেষকের মতেই আজকের এই বিশ্বব্যাপী উত্তেজনার মূল কারণ। এই নতুন অক্ষশক্তির নেতৃত্বে রয়েছে রাশিয়া এবং চীন। তাদের সাথে রয়েছে ইরান, উত্তর কোরিয়া এবং আরও কিছু দেশ যারা আমেরিকান নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরোধী। রাশিয়া। সোভিয়েত ইউনিয়নের পতনের অপমানকে ভুলতে না পারা রাশিয়া ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে তার হারানো প্রভাব ফিরে পেতে মরিয়া। তারা মনে করে ন্যাটো জোট ধীরে ধীরে তাদের সীমানার দিকে এগিয়ে এসে তাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। ইউক্রেনে হামলা তাদের দৃষ্টিতে একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ, যা ন্যাটোকে তাদের দোরগোড়ায় আসা থেকে বিরত রাখবে।
রাশিয়া তার বিপুল জ্বালানি সম্পদ এবং সামরিক শক্তিকে ব্যবহার করে আমেরিকার প্রভাবকে খর্ব করতে চায়। চীন হল এই জোটের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত চালিকা শক্তি। গত কয়েক দশকে চীন এক অভূতপূর্ব অর্থনৈতিক উত্থান ঘটিয়েছে। তারা শুধু বিশ্বের কারখানা নয়, তারা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামরিক শক্তিতেও আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো বিশাল প্রকল্পের মাধ্যমে তারা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ জুড়ে নিজেদের প্রভাব বিস্তার করছে। তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করা এবং দক্ষিণ চীন সাগরে সামরিক ঘাঁটি নির্মাণ করার মাধ্যমে তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকার আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ইরান এবং অন্যান্য দেশ। ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার এবং তার মিত্র ইসরায়েলের প্রভাবকে প্রতিহত করতে চায়। তারা ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়ার আসাদ সরকারের মতো প্রক্সি শক্তিগুলোকে সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রেখেছে। উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র দিয়ে আমেরিকাকে সবসময় চাপের মুখে রাখে। এই দেশগুলো হয়তো আদর্শগতভাবে এক নয়, কিন্তু তাদের একটি সাধারণ লক্ষ্য রয়েছে: আমেরিকান নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি বহুমেরুকেন্দ্রিক বিশ্ব তৈরি করা, যেখানে ক্ষমতার কেন্দ্র শুধু ওয়াশিংটনের সীমাবদ্ধ থাকবে না। এই নতুন অক্ষশক্তি এবং পশ্চিমা বিশ্ব অর্থাৎ আমেরিকা, ন্যাটো ও G7-এর মধ্যেকার ক্ষমতার এই লড়াই আজকের এই বিশ্বব্যাপী সংঘাতের মূল চালিকা শক্তি। যদিও সংঘাত বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে, কিন্তু 3টি নির্দিষ্ট অঞ্চল রয়েছে যেখানে এই নতুন শীতল যুদ্ধ বা সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন সবচেয়ে বেশি জ্বলছে। এই 3টি অঞ্চলই একে অপরের সাথে অদৃশ্য সুতোয় বাঁধা। ইউক্রেন 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় যুদ্ধের সূচনা করে। এটি শুধু দুটি দেশের মধ্যেকার লড়াই নয়, এটি একদিকে রাশিয়ার তার প্রভাব বলয় ফিরে পাবার চেষ্টা এবং অন্যদিকে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণের নীতির চূড়ান্ত ফল। এই যুদ্ধে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো সরাসরি সৈন্য না পাঠালেও তারা ইউক্রেনকে $100 বিলিয়ন অস্ত্র এবং অর্থনৈতিক সাহায্য দিয়ে যুদ্ধটিকে জিয়ে রেখেছে। ইউক্রেনের মাটি আজ রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে এক ভয়ঙ্কর প্রক্সি যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই যুদ্ধের ফলাফলই নির্ধারণ করে দেবে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা এবং রাশিয়ার বিশ্বশক্তি হিসেবে টিকে থাকার ভাগ্য। তাইওয়ান, দক্ষিণ চীন সাগরের বুকে অবস্থিত ছোট্ট দ্বীপ তাইওয়ান হয়ে উঠেছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বিপজ্জনক ফ্ল্যাশ পয়েন্ট। চীন তাইওয়ানকে তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে এটিকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করার হুমকি দিয়ে আসছে। অন্যদিকে আমেরিকা এক চীন নীতি মেনে নিলেও তাইওয়ানের আত্মরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করে এবং দ্বীপটির গণতন্ত্রকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। যদি চীন সত্যিই তাইওয়ান আক্রমণ করে, তাহলে আমেরিকার সাথে তার সরাসরি সামরিক সংঘাত প্রায় অনিবার্য। এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর সাথে জড়িয়ে পড়বে জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। বিশ্বের অর্থনীতির একটি বিশাল অংশ, বিশেষ করে সেমিকন্ডাক্টর বা চিপসের সাপ্লাই চেন এই অঞ্চলের উপর নির্ভরশীল। তাইওয়ানের যুদ্ধ মানেই বিশ্ব অর্থনীতির পতন। মধ্যপ্রাচ্য বরাবরই বিশ্ব রাজনীতির একটি উত্তপ্ত কেন্দ্র। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সৌদি আরব এবং ইরানের মধ্যেকার আধিপত্যের লড়াই এই অঞ্চলকে সব সময় অস্থিতিশীল করে রেখেছে। এখানে আমেরিকা এবং তার মিত্র ইসরায়েল এবং সৌদি আরবের বিপরীতে রয়েছে ইরান এবং তার সমর্থিত প্রক্সি শক্তিগুলো। গাজায় সাম্প্রতিক সংঘাত এবং লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা প্রমাণ করে যে এই অঞ্চলের যে কোনো ছোট স্ফুলিঙ্গ সহজে এক বড় যুদ্ধে পরিণত হতে পারে, যা বিশ্বের তেলের সরবরাহকে বন্ধ করে দিতে পারে এবং বড় শক্তিগুলোকে সরাসরি সংঘাতে টেনে আনতে পারে। এই 3টি রণক্ষেত্র একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। রাশিয়া, চীন এবং ইরান এই 3টি ফ্রন্টেই একে অপরকে সহযোগিতা করছে। তারা জানে যে আমেরিকা যদি একটি ফ্রন্টে ব্যস্ত থাকে, তাহলে অন্য ফ্রন্টে তাদের কাজ করতে সুবিধে হবে। এই সমন্বিত চ্যালেঞ্জই বিষয়টিকে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে। ইতিহাস হয়তো হুবহু পুনরাবৃত্তি হয় না, কিন্তু তা প্রায়শই ছন্দ মিলিয়ে চলে।
আজকের বিশ্ব পরিস্থিতিকে অনেক ঐতিহাসিক প্রথম বিশ্বযুদ্ধের আগের ইউরোপ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকের পরিস্থিতির সাথে তুলনা করছেন। 1914 সালের ছায়া। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ ছিল বিভিন্ন সামরিক জোট, জাতীয়তাবাদী উত্তেজনা এবং সাম্রাজ্যবাদী প্রতিযোগিতায় বিভক্ত। সবাই মনে করত একটি বড় যুদ্ধ অসম্ভব, কারণ দেশগুলো অর্থনৈতিকভাবে একে অপরের উপর নির্ভরশীল ছিল। কিন্তু সারায়েভোতে আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ড একটি ছোট্ট স্ফুলিঙ্গের মতো কাজ করে, যা পুরো ইউরোপকে এক ভয়াবহ যুদ্ধে নিক্ষেপ করে। আজকের দিনেও আমরা দেখছি একই ধরনের সামরিক জোট, ন্যাটো বনাম রাশিয়া, চীন, জাতীয়তাবাদী উত্তেজনা, ইউক্রেন, তাইওয়ান এবং অর্থনৈতিক আন্তনির্ভরশীলতার ভ্রম। তাইওয়ানে বা দক্ষিণ চীন সাগরে একটি ছোট সামরিক ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনা কি সেই 1914 সালের হত্যাকাণ্ডের মতো একটি চেন রিঅ্যাকশন শুরু করতে পারে? 1938 সালের ছায়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন হিটলারকে সন্তুষ্ট করার জন্য তুষ্টিকরণ নীতি বা অ্যাপিজমেন্ট পলিসি গ্রহণ করেছিলেন। 1938 সালের মিউনিক চুক্তিতে তিনি চেকোস্লোভাকিয়াকে হিটলারের হাতে তুলে দিয়েছিলেন এই আশায় যাতে যুদ্ধ এড়ানো যাবে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে আগ্রাসী শক্তিকে ছাড় দিলে তারা আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে। আজকের দিনে অনেকে রাশিয়ার ইউক্রেন আক্রমণকে হিটলারের চেকোস্লোভাকিয়া দখলের সাথে তুলনা করেন। তারা যুক্তি দেন যে যদি পুতিনকে ইউক্রেনে জয়ী হতে দেওয়া হয় তাহলে তিনি সেখানেই থামবেন না, বরং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর দিকেও হাত বাড়াবেন। এই ভয় থেকেই পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সর্বাত্মক সাহায্য দিয়ে যাচ্ছে। আমরা কি ইতিহাসের সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে চলেছি? আমরা কি তুষ্টিকরণের মাধ্যমে একটি বড় সংঘাতকে আমন্ত্রণ জানাচ্ছি, নাকি একটি ছোট যুদ্ধকে সমর্থন দিয়ে এক বিশ্বব্যাপী যুদ্ধকে উস্কে দিচ্ছি? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই, কিন্তু ইতিহাস আমাদের সতর্ক করে দিচ্ছে যে পরিস্থিতি কতটা বিপজ্জনক। তাহলে আমরা কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, নাকি এটি শুধুই একটি নতুন ধরনের শীতল যুদ্ধ যা কখনো সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে না? যেসব ফ্যাক্টর সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, বড় শক্তিগুলোর মধ্যে বিশ্বাস এবং যোগাযোগের অভাব চরমে পৌঁছেছে। সামরিক জোট, ন্যাটো এবং রাশিয়া চীন অক্ষের মধ্যে বিভাজন বিশ্বকে দুটি সশস্ত্র শিবিরে পরিণত করেছে। জাতীয়তাবাদী নেতাদের উত্থান, বিশ্বজুড়ে শক্তিশালী এবং জাতীয়তাবাদী নেতাদের উত্থান আলোচনার চেয়ে সংঘাতের পথকে বেশি উৎসাহিত করছে। অস্ত্র প্রতিযোগিতা, পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র, এক নতুন এবং ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যেসব ফ্যাক্টর হয়তো যুদ্ধ ঠেকাতে পারে। পারমাণবিক অস্ত্র, এটি হয়তো সবচেয়ে বড় প্রতিবন্ধক। সব পক্ষই জানে যে একটি পারমাণবিক যুদ্ধের কোনো বিজয়ী থাকবে না, এতে মানব জাতিই ধ্বংস হয়ে যাবে। এই পারস্পরিক নিশ্চিত ধ্বংস বা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা ম্যাড নীতি হয়তো বড় শক্তিগুলোকে সরাসরি সংঘাত থেকে বিরত রাখছে। অর্থনৈতিক আন্তনির্ভরশীলতা, চীন এবং আমেরিকার অর্থনীতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। একটি বড় যুদ্ধ উভয় দেশের জন্যই অর্থনৈতিকভাবে আত্মঘাতী হবে। সাধারণ মানুষের ভূমিকা, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে সাধারণ মানুষ যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অনেক বেশি সচেতন। বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী আন্দোলন এবং কূটনৈতিক চাপ হয়তো নেতাদের যুদ্ধ শুরু করা থেকে বিরত রাখতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তবে সেটি আমাদের কল্পনার মতো করে নয়। এটি একটি নির্দিষ্ট দিনে শুরু হওয়া যুদ্ধ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী, বহুমুখী এবং বিশ্বব্যাপী ক্ষমতার লড়াই। এটি প্রক্সি যুদ্ধ, অর্থনৈতিক সংঘাত এবং তথ্যযুদ্ধের মাধ্যমে ধীরে ধীরে আমাদের পৃথিবীকে গ্রাস করছে। আমরা ইতিহাসের এক নির্ণায়ক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমাদের আজকের সিদ্ধান্ত এবং পদক্ষেপই নির্ধারণ করবে যে এই ছায়াযুদ্ধ কি একটি সর্বাত্মক পারমাণবিক যুদ্ধে পরিণত হবে, নাকি মানবজাতি এই ভয়ঙ্কর পরিণতি এড়াতে সক্ষম হবে। প্রশ্ন হলো, সেই শুভবুদ্ধি কি সময় মতো জাগ্রত হবে?